আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে হচ্ছে আমরা 12 নম্বর লেকচার শুরু করব। তো গতদিন হচ্ছে আমরা 11 নম্বর লেকচার দেখেছিলাম। তো 12 নম্বর লেকচারে হচ্ছে আজকে আমরা দুইটা টপিক দেখব, একটা হচ্ছে মিন মিডিয়ান এবং আরেকটা হচ্ছে অ্যাডভান্স কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের হচ্ছে বেসিক যে পার্টটা, সেটা আমরা বেসিক যে ক্লাসগুলো ছিল সেখানে আমরা শেষ করেছি। আজকে হচ্ছে আমরা অ্যাডভান্স বিষয়গুলো দেখব। তো প্রথমেই হচ্ছে মিন মিডিয়ান। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ডেটা টেবিল দেওয়া আছে, এটা ডেটা সেট, যেখানে বেশ কিছু প্রোডাক্টের নাম দেওয়া আছে এবং পাশাপাশি কোন প্রোডাক্ট কত ইউনিট সেল করা হয়েছে এবং সেগুলোর ক্রয় মূল্য কত সেগুলো দেওয়া আছে। যেমন চেয়ার 16 ইউনিট, এটার সিওজিএস মানে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, এটার অর্থ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ ক্রয় মূল্যটা হচ্ছে 123 টাকা আর হচ্ছে আমার বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। যদি এটা আসলে অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু দিয়ে আছে, জাস্ট র্যান্ডম ভ্যালু। তো যদি আমরা আপনাকে বলা হয় যে আসলে এখানে গড়ে কত ইউনিট প্রতিদিন সেল করা হচ্ছে, মানে ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমার একটা স্টোর আছে, সেই স্টোরে চেয়ার প্রতিদিন 16টা বিক্রি হচ্ছে, মানে আজকের রেকর্ড, যে টেবিল হচ্ছে 24 পিস বিক্রি হয়েছে, বোর্ড 30 পিস বিক্রি হয়েছে। তো প্রতিদিন এরকম কিছু সেলসের রিপোর্ট আসে। তো যদি আপনাকে বলা হয় যে আজকে গড়ে কত ইউনিট টোটাল সেল করা হয়েছে এবং এগুলোর এভারেজে প্রাইস কত, কত প্রাইসে সেল করা হয়েছে এবং এগুলোর এভারেজ ক্রয় মূল্য কত, সো এটা যদি আপনাকে বের করা হয় তাহলে কিন্তু আপনি খুব ইজিলি কিন্তু এভারেজ করতে পারেন এভারেজ ফর্মুলার মাধ্যমে। যেমন এখানে এভারেজে কত ইউনিট বিক্রি হচ্ছে এটা যদি আমরা বের করতে চাই তাহলে ইকুয়াল টু সাইন দিয়ে আমরা এখানে লিখতে পারি এভারেজ, দেন ট্যাপ প্রেস করলাম, তারপর হচ্ছে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে পুরোটাকে সিলেক্ট করে ইন্টার প্রেস করলাম এবং আমাকে দেখাচ্ছে 28 পয়েন্ট সামথিং। তো এটা হচ্ছে আমার প্রতিদিন এভারেজ সেল। এখন আমি যদি এটাকে রাউন্ড ফিগার করতে চাই তাহলে আমরা এখান থেকে যে দশমিকের পরে যে ফ্র্যাকশনাল ডিজিটগুলো আছে এগুলোকে কমাইতে পারি, ডিক্রিজ করতে পারি। সো আমরা এখান থেকে ডিক্রিজ করে 2 ডিজিট করে করলাম। আচ্ছা, একইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, সেলসের জন্য সিমিলারভাবে আমরা এভারেজ করতে পারি এভারেজ ফর্মুলার মাধ্যমে। এখানে আমরা ইকুয়াল টু দিয়ে এভারেজ, তারপর হচ্ছে পুরো অংশটাকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, আপনি চাইলে যদি সিওজিএস এর এভারেজটা বের করতে চান তাহলে যেহেতু এখানে বের করছে এটাকে বাম পাশে টেনে দিলেই কিন্তু নিচের অংশটাও বের হয়ে যাবে। এখন এগুলোকে একইভাবে আপনি ডেসিমাল ডিজিটটাকে 2 ডিজিট করতে পারেন। আচ্ছা, ইনক্রিজ ডিক্রিজের মাধ্যমে। তো এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে মিন। মিন মানে হচ্ছে গড়, অর্থাৎ আমরা যে এভারেজটা করি এটাই বেসিক্যালি হচ্ছে মিন। কিন্তু মিডিয়ানটা আসলে কি? মিডিয়ানের বাংলা অর্থ হচ্ছে মধ্যক, মধ্যমা। তো মধ্যমাটা আসলে কিভাবে বের করা হয়, যেমন আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বলি, সেটা হচ্ছে যে আমরা জানি যে এগুলো হচ্ছে আজকের রিপোর্ট। তো আগামীকাল হয়তো আরেকটা রিপোর্ট আসবে, প্রতিদিনের যে সেলস রিপোর্ট। তো হতে পারে যে হঠাৎ একদিন একটা বড় অ্যামাউন্ট বা বড় কোয়ান্টিটি সেল হয়েছে। ফর এক্সাম্পল মনে করেন যে আমাদের আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট একটা হিউজ একটা অ্যামাউন্ট কোনো একটা স্টোরে অর্ডার করছে, ফর এক্সাম্পল ল্যাপটপ। তো আমাদের 10,000 পিস ল্যাপটপ প্রয়োজন। তো এখন দেখেন যে যখন 10,000 পিস ল্যাপটপ একদিনে সেল হবে, মানে একদিনে বড় একটা অ্যামাউন্ট ওনাদের সেল হবে, তখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের দেখেন গড়টা কিন্তু অনেক হিউজ পরিমাণ চলে আসছে। যেখানে আগে ছিল কত, আগে ছিল হচ্ছে আমি যদি কন্ট্রোল জেড দেই 28.42, কিন্তু যখন আমার বড় একটা অ্যামাউন্ট সেল হবে, ফর এক্সাম্পল ল্যাপটপ বা যে কোনো একটা প্রোডাক্ট যখন বড় একটা অ্যামাউন্ট সেল হবে তখন যেটা হবে গড়টা অনেক বেশি হয়ে যাবে। বাট এটা কিন্তু এখন কিন্তু ট্রু না, যদিও এটা গড় হিসেবে ঠিক আছে। বাট আপনাকে যদি বলা হয় যে প্রতিদিন, বা আপনার যদি রিপোর্টিং বস যে থাকবে সে আপনার থেকে রিপোর্ট নিবে যে আজকে গড়ে কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে, আপনি বললেন যে 28টা, আরেকদিন 27টা বা 30টা, কিন্তু হঠাৎ করে যদি একটা বড় অ্যামাউন্ট সেল হয় এবং আপনি গড় বের করে যদি বলেন আজকে গড়ে সেল হয়েছে 859টা, বাট এটা কিন্তু লজিক্যালি ট্রু না, কারণ এই অ্যামাউন্টটা কিন্তু প্রতিদিন গড়ে সেল হচ্ছে না, এটা একটা বড় অ্যামাউন্টের কারণে হয়েছে। সো এই জন্য এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা মিডিয়ান করব। মিডিয়ান করলে যেটা হবে সেটা হচ্ছে এই যে অ্যাপ্রক্সিমেট, যখন এরকম একটা এক্সট্রিম ভ্যালু চলে আসবে, বড় একটা ভ্যালু আসবে, তখন সেক্ষেত্রে আমরা মিডিয়ান করে দেব। তাহলে যেটা হবে সে মধ্যমা বের করে আমাকে একটা রেজাল্ট দিবে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে
কত বড় সংখ্যা হলে আপনি এটাকে মিডিয়ান করবেন, ঠিক আছে, সেটা আমরা একটু পরেই দেখব। তার আগে আমরা হচ্ছে এখন মিডিয়ানটা করি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে মিন এবং মিডিয়ান দুইটা আলাদা রাখার কারণ হচ্ছে আপনাদেরকে জাস্ট পার্থক্যটা বোঝানো, যে আসলে মিডিয়ান করলে মিনের সাথে মিডিয়ানের যে পার্থক্যটা হয় সেটা। সো আমরা এখন মিডিয়ানটা করব। সো MEDIAN মিডিয়ান দিয়ে ট্যাপ প্রেস করলাম। একইভাবে হচ্ছে যেভাবে আমরা এভারেজটা বের করি একইভাবে আমরা মিডিয়ান বের করব। দেখেন যখন আমি মিডিয়ানটা করলাম তখন আমাকে গড় দেখাচ্ছে কত, 28.5, অর্থাৎ এখানে আমাদেরকে কি করছে, মধ্যমা বের করছে। এখন এই 28.5টা আসলে এখান থেকে কিভাবে সে গড় করছে, সো এটা যদি আমরা একটু বুঝতে চাই তো সেক্ষেত্রে আমরা এই অংশটাকে একটু বাইরে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল চেপে ধরে এখান থেকে আরেকটা কপি বের করলাম। সো এই যে অংশটা, এটাকে এখন যে কাজ করব আমরা শর্ট অ্যান্ড ফিল্টার থেকে আমরা স্মলেস্ট টু লার্জেস্ট করব, তাহলে যেটা হলো এটা ছোট থেকে বড় হলো। সো গড় যেটা করে সেটা হচ্ছে একদম মাঝখানে যে রেজাল্টটা সেটাই হচ্ছে আমাদেরকে মিডিয়ান হিসেবে দেয়। তো এখন এখানে দেখি কতগুলো আমার টোটাল সেল আছে। এখানে দেখেন নিচে দেখাচ্ছে কাউন্ট হচ্ছে 12, অর্থাৎ এখানে 12টা সেল আছে। তো 12টা সেল থাকলে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম 5টা এবং পরবর্তী 5টা বাদ দিচ্ছে, দেওয়ার পর মাঝখানে কয়টা থাকলো, 2টা। যেহেতু আসলে এটা মিডিল পয়েন্টটা বের করা যাচ্ছে না, কারণ যেহেতু 12টা, তো এই কারণে উপর থেকে 5টা নিচ থেকে 5টা, 5 5 10 আর মাঝখানে থাকলো 2টা। যদি এখানে 13টা থাকতো তাহলে যেটা হতো, প্রথম থেকে 6টা বাদ দিত এবং নিচ থেকে 6টা বাদ দিয়ে মাঝের যেটা সেটা আমাকে রেজাল্ট হিসেবে দিত, এই যে 28.5 এখানে। কিন্তু যেহেতু আমার 12টা, এই জন্য উপর থেকে 5 নিচে থেকে 5 বাদ দিয়ে মাঝখানে যে 2টা থাকলো 28 এবং 29, এই 2টাকে সে কী করছে, গড় করছে, মানে এভারেজ করছে। দেখেন আমরা যদি এই মাঝখানের 2টাকে এভারেজ করি 28 এবং 29 অ্যান্ড দেন ইন্টার প্রেস করি, তাহলে আমাকে কত দিচ্ছে, 28.5। এই 28.5ই কিন্তু এখানে আসছে, অর্থাৎ মিডিয়ান কিন্তু আমাদের এভাবে মূলত বের করে দেয়। সো এখন যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে কত বড় সংখ্যা হলে আমি মিডিয়ান করব বা হচ্ছে গড় করব। এমনি নর্মাল যে নাম্বারগুলো 2 ডিজিট যেমন 25 60, তো এগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনারা এভারেজটা বের করবেন, কিন্তু যখন বড় একটা এক্সট্রিম ভ্যালু আসবে তখন সেক্ষেত্রে আমরা মিডিয়ান করব। আর এটা কত বড় ভ্যালু, যেমন ধরেন আপনি যদি এখানে 100 দেন তাহলে কি হচ্ছে, আমার এখানে মিডিয়ানটা হচ্ছে কত, মিনটা হচ্ছে 34, মিডিয়ান কিন্তু 28, তো 34 আপনি নিতে পারেন, ঠিক আছে। কিন্তু যখন এটা 1000 হয়ে যাবে তখন যেটা হবে 100-র উপরে চলে যাবে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু লজিক্যালি ট্রু হচ্ছে না। সো আমরা চেষ্টা করব 2 ডিজিট পর্যন্ত রাখতে, মানে হচ্ছে আপনি যদি এখানে 500 একদিন সেল হয় তো সেক্ষেত্রে হয়তো আপনি এভারেজটা রাখতে পারেন বা আরেকটু কম হলে রাখতে পারেন, যেমন 250 47 পর্যন্ত আপনি 50-এর নিচে পর্যন্ত রাখতে পারেন, মানে 28 এবং 50-এর কাছাকাছি। কিন্তু যখন ভ্যালুটা হয়ে যাবে অনেক বেশি, মানে ডিফারেন্সটা যখন অনেক বেশি হয়ে যাবে তখন আপনি সেক্ষেত্রে মিডিয়ান রাখবেন। আর এইখানে যে বিষয়টা করা হয়েছে সেটা হচ্ছে, যেহেতু আমরা একসাথে মিডিয়ান বা মিন মিডিয়ান করব না, মানে মূল বিষয়টা হচ্ছে যখন আপনাকে এভারেজটা বের করতে বলা হবে তখন দেখবেন যে যদি নাম্বারগুলো স্বাভাবিক নাম্বার থাকে তাহলে অবশ্যই আপনি এভারেজ ফর্মুলার মাধ্যমে গড়টা বের করবেন, আর যখন কোনো বড় ভ্যালু আসবে তখন সেই ক্ষেত্রে আপনি মিডিয়ান ফর্মুলার মাধ্যমে বের করবেন। এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখব হচ্ছে অ্যাডভান্স কন্ডিশনাল ফরম্যাটিং। সো আমরা বেসিক যে পার্টটা ছিল সেখানে আমরা হাইলাইট, সেলস, রুলসের সবগুলো দেখেছি। আজকে হচ্ছে আমরা টপ বটম রুলস থেকে শুরু করে ম্যানেজ রুল পর্যন্ত আমরা এই বিষয়গুলো দেখব, ঠিক আছে। তো এটা দেখার জন্য আমি একটা কাজ করি, এখানে হচ্ছে আমি কিছু ভ্যালু জেনারেট করি, তাহলে আপনাদের দেখাইতে সুবিধা হবে। সো এখানে আমি নাম্বার, আচ্ছা নাম্বারটাকে আমরা একটু কাস্টমাইজ করতে পারি, এখান থেকে একটু কালারাইজ করে দেই, হোয়াইট কালার দিয়ে দেই, বোল্ড করে দেই, অ্যান্ড দেন মিডিল লাইন, তারপরে এই অংশটুকুকে আমরা অল বর্ডার করে দেই। আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে আমরা কিছু র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি, আর এনডি। সো র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করতে পারি, এটার নাম হচ্ছে র্যান্ড বিটুইন। র্যান্ড বিটুইন দেওয়ার পরে সর্বনিম্ন কত নাম্বার চাচ্ছেন, তো আমি এখানে সর্বনিম্ন দিয়ে দিলাম হচ্ছে
10 এবং সর্বোচ্চ দিলাম হচ্ছে 1000, অর্থাৎ 10 থেকে 1000-এর মধ্যে আমাকে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে দিবে। এবং আমি যদি ডাবল ক্লিক করি বা এখান থেকে যদি একটু টেনে দেই, তাহলে দেখবেন প্রত্যেকটা কি হচ্ছে র্যান্ডম নাম্বার আমাকে জেনারেট করে দিচ্ছে। আমি এটাকে মিডিল অ্যালাইন করে দিলাম এবং দেখেন আমি যদি বাইরে একটু ক্লিক করি তাহলে কি হচ্ছে, রিফ্রেশ নিচ্ছে। রিফ্রেশ হওয়ার পরে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন চেঞ্জ হলে তো আপনাদেরকে এটা দেখাইতে অসুবিধা হবে, কারণ যেহেতু নাম্বার বারবার চেঞ্জ হচ্ছে। সো এখন আমরা যে কাজটা করব, এই পুরো অংশটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে ভ্যালু পেস্ট করে দিব। কন্ট্রোল সি দিয়ে কপি, রাইট ক্লিক করলাম অ্যান্ড দেন এই যে 1 2 3 ভ্যালু পেস্ট। তাহলে কি হবে, এটা কিন্তু এখন আর ফর্মুলা থাকলো না, এটা ভ্যালু হয়ে গেছে, যার কারণে এখন কিন্তু এটা নাম্বারগুলো চেঞ্জ হবে না। সো এখন আসেন যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি, এই পুরো অংশটাকে একটু উপরে নিয়ে আসি। আচ্ছা, সো এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখন দেখব হচ্ছে হাইলাইটস কন্ডিশনাল ফরম্যাটিংয়ের টপ বটম রুলস। তো টপ বটম রুলসের জন্য যেমন পুরো অংশটাকে সিলেক্ট করলাম, তারপর আমরা যাব হচ্ছে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং টপ বটম রুলস। তো এখান থেকে হচ্ছে টপ 10 আইটেম, প্রথম যেটা টপ 10 আইটেমে ক্লিক করার পরে আপনি সর্বোচ্চ কতগুলোকে আপনি হাইলাইট করতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। তো আমি এখানে লিখলাম হচ্ছে টপ 5। তো টপ 5 দিয়ে যখন আমি ওকেতে ক্লিক করলাম, আর একটা বিষয় হচ্ছে এই যে এখান থেকে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন, যেমন এই যে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, তারপরে এটা হচ্ছে ইয়েলো কালার, এটা হচ্ছে গ্রিন কালার, এটা হচ্ছে রেড টেক্সট, মানে শুধুমাত্র টেক্সটগুলো রেড হবে। আপনি চাইলে কাস্টম ফরম্যাট থেকে কি করতে পারেন, ফিল কালার, মনে করেন আমি ফিল কালারটাকে এইরকম একটা কালার দিলাম। আপনি চাইলে বর্ডার ইউজ করতে পারেন, আউটলাইন বর্ডার, ইনসাইড বর্ডার, ঠিক আছে। আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন, ফন্ট চেঞ্জ করা যাবে না এখান থেকে, কিন্তু ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারেন, বোল্ড করতে পারেন। আচ্ছা, আবার নাম্বার ফরম্যাটিং চেঞ্জ করতে পারেন। সো এগুলো করে ওকে করবেন। ওকে করার পর দেখেন আমি যেহেতু কালারটা দিয়েছি কাস্টম কালার, অ্যান্ড দেন ওকে করলাম। তাহলে যেটা হলো সেটা হচ্ছে আমাকে সর্বোচ্চ যে 5টা ভ্যালু আছে সেটা আমাকে হাইলাইট করে দিচ্ছে। এখন দেখেন যদি কোনো একটা ভ্যালুকে আমি অনেক বড় একটা অ্যামাউন্ট দিয়ে দেয়, যেমন এখানে 5000 করে দিলাম, তাহলে যেটা হবে এই যে এখানে যে সব থেকে ছোটো যেটা এই 5টার মধ্যে সেটা কত, 741। দেখবেন যে 5000টাকে হাইলাইট করছে এবং 741 এটাকে হাইলাইট উঠাই দিছে, যেহেতু আমি বলছি সর্বোচ্চ 5টা, সো এই জন্য আমাকে সর্বোচ্চ 5টা দিছে। এখন আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে আরেকটা কপি করি এখান থেকে, এইভাবে আমি পুরো অংশটাকে আরেকটা কপি করি এখান থেকে, নাম্বার থেকে, জাস্ট আপনাদের একটু দেখানোর সুবিধার্থে এখান থেকে। আচ্ছা, আর এগুলোকে আমি একটু দুইটাকে কন্ট্রোল চেপে ধরে এখানে দুইটা সিলেক্ট করে একটু বড় করে দেই। আর এখন যেহেতু আমি এখান থেকে কপি করেছি, যার কারণে হচ্ছে এখানে যে ফরম্যাটিং আছে ফরম্যাটিং সহ কপি হয়েছে, মানে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং সহ। সো এখন আমি চাচ্ছি যে শুধুমাত্র এই অংশটুকুর মধ্যে কোনো কন্ডিশনাল ফরম্যাটিং থাকবে না। সো এই জন্য আমরা যে কাজটা করব, এই অংশটুকু সিলেক্ট করব কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে হচ্ছে ক্লিয়ার রুলস। ক্লিয়ার রুলসে আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল, মানে যে অংশটুকু আমি সিলেক্ট করছি এই অংশ থেকে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংটা উঠে যাবে। আরেকটা হচ্ছে ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শিট, মানে পুরো শিটের যেখানে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করছি সবগুলো উঠে যাবে। সো আমি চাচ্ছি শুধুমাত্র এই অংশটুকু, যে অংশটুকু আমি সিলেক্ট করছি। সো প্রথমে এটাকে ক্লিক করলাম, তাহলে কি হলো, এই অংশের মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিংটা উঠে গেল। আচ্ছা, আমি এখান থেকে আরও কয়েকটা বানাই রাখি, এখান থেকে আরও একটা নেই, তারপর এখান থেকে আরও একটা, আর নাম্বার কলাম এবং কন্ট্রোল চেপে ধরে টি নাম্বার কলাম এখান থেকে একসাথে বড় করে দেই, তাহলে একসাথে বড় হয়ে যাবে। সো এখন আসেন, এটা গেলে হচ্ছে আমার টপ 5, এবং আপনি যদি এটাকে দেখেন শর্টিং করেন এখান থেকে লার্জেস্ট টু স্মলেস্ট, তাহলে দেখতে পারবেন সর্বোচ্চ 5টা কিন্তু উপরে চলে আসছে, তাই না। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। সো এখানে মূলত হচ্ছে যখন আপনি রেজাল্ট তৈরি করতে যাবেন, তো রেজাল্টে আপনি দেখতে চাচ্ছেন যে প্রথম যারা 5 জন হবে বা প্রথম 3 জন হবে তাদেরকে আপনি হাইলাইট করতে, সো এইভাবে আপনি হাইলাইট করতে পারেন। এরপরে হচ্ছে পুরোটাকে অংশ সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং টপ বটম রুলস, টপ 10%। টপ 10%টা কি,
যেমন আমি যদি টপ 10%-এ ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে 10%-এ কতজন, একজনকে দেখাচ্ছে একটা ভ্যালু। সো আমি যদি এখানে 50% করি তাহলে অনেকগুলো ভ্যালু দেখাচ্ছে। সো আমি যদি এখানে 25% করি তাহলে এখানে 4টা ভ্যালু দেখাচ্ছে। 25% করলাম অ্যান্ড দেন এখান থেকে ওকে করলাম। দেখেন আমাকে কি করতেছে, এখান থেকে 25% 4টা ভ্যালু দেখাচ্ছে। এখন কথা হচ্ছে কোন 4টা ভ্যালু, সব থেকে বড় যে 5টা ভ্যালু সেই 5টা ভ্যালুই কিন্তু আমার এখান থেকে দেখাচ্ছে। এখন কথা হচ্ছে আমাকে 25%-এর 4টা ভ্যালু কিভাবে আসলে সে ক্যালকুলেট করলো। সো এটা ক্যালকুলেট মূলত এভাবে করে, সেটা হচ্ছে আমার এখানে আসলে কতগুলো সেল আছে, কতগুলো সেলের মধ্যে ভ্যালু আছে। সো পুরোটাকে যদি সিলেক্ট করি, দেখেন আপনি কিন্তু এখান থেকে যে অংশটুকু সিলেক্ট করবেন সেই অংশটুকুর ইনস্ট্যান্ট এভারেজটা নিচ থেকে দেখতে পারবেন। এই যে এভারেজ 741.94, কাউন্ট হচ্ছে 18, সাম হচ্ছে 13,355। তার মানে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছি আমার টোটাল এখানে 18টা নাম্বার আছে। সো 18টা নাম্বারের 25% আপনি যদি ক্যালকুলেট করতে চান, সো ইকুয়াল টু দিয়ে যদি 18-র সাথে গুণ দেন 25% দিয়ে যদি আমি এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন 4.5। মানে কি, মানে হচ্ছে আমাকে সর্বোচ্চ 4টা ভ্যালু সে হাইলাইট করবে যতক্ষণ না পর্যন্ত এখানে 5 হচ্ছে। যখন এখানে 5 পয়েন্ট সামথিং চলে আসবে তখন কিন্তু 5টা দিবে, অর্থাৎ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার হিসেবে কাজ করে। মানে হচ্ছে যখন একটা পূর্ণ সংখ্যায় আসবে সেই ততগুলো আমাকে এখানে দেখাবে, ঠিক আছে। আচ্ছা, তো যেহেতু আমার এখানে 4.5 25% আসছে, এই জন্য আমাকে 4টা ভ্যালু সে হাইলাইট করে দিছে। এবং কোন 4টা, সব থেকে বড় 4টা। যেমন আমি যদি এখান থেকে কোনো একটা ভ্যালুকে যদি আর একটু বড় করে দেই, যেমন এখানে 2000 করে দেই, তখন দেখবেন যে এখান থেকে 4টা ভ্যালু কিন্তু হাইলাইট হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা দেখব পরবর্তী এই অংশটাকে সিলেক্ট করি, কন্ডিশনাল ফরম্যাটিং, টপ বটম। এখন আসছে হচ্ছে বটম 10 আইটেম। বটম 10 আইটেম হচ্ছে আমি যদি এখানে 5 করে দেই, দেন ওকে করি, প্রথম যেটা ছিল এটা হচ্ছে টপ 10 আর এটা হচ্ছে বটম 10 আইটেম। মানে হচ্ছে যখন আমি বটম 5 দিছি তার মানে হচ্ছে সর্বনিম্ন যে 5টা ভ্যালু আছে সেগুলোকেই কিন্তু হাইলাইট করছে। যেমন এই যে 5000, এটাকে যদি আমি 50 করে দেই তাহলে দেখবেন যে 50 কিন্তু নিয়ে নিয়েছে, কারণ এখন এটা সর্বনিম্ন হয়ে গেছে। তো বটম হচ্ছে সর্বনিম্ন 5টা। আপনি ওখান থেকে যদি 3টা চান 3টা করে দিতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে টপ বটম, বটম 10%। এখন যদি আমি এখানে 25% করে দেই তাহলে কি হবে, ওই যে 4টা আমাকে হাইলাইট করবে। কোন 4টা, সর্বনিম্ন 4টা। যেমন এটার হচ্ছে টপ 10%, সর্বোচ্চ 4টা 25% যেটা হয়েছে। আমরা এখানে টপ 25% বের করছি, সর্বোচ্চ 4টা দিচ্ছে। আর এখানে হচ্ছে বটম 25%, মানে সর্বনিম্ন 5টা আমাকে হাইলাইট করে দিচ্ছে। আচ্ছা, এরপরে পরেরটা দেখি আমরা, এটা হচ্ছে এভারেজ, অ্যাবোভ এভারেজ, আর একটা হচ্ছে বিলো এভারেজ। আমি যদি এটাকে অ্যাবোভ এভারেজ করি, আচ্ছা অ্যাবোভ এভারেজ করার আগে আমি এটাকে আরেকটা কপি করি, বাম পাশে আরেকটা কপি করলাম। সো অ্যাবোভ এভারেজটা কি, অ্যাবোভ এভারেজটা হচ্ছে আমি পুরো অংশটাকে সিলেক্ট করি, তারপর হচ্ছে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, টপ বটম রুলস, অ্যাবোভ এভারেজ, দেন আচ্ছা কালারটাকে আমি একটু ইয়েলো করে দেই। ওকে, এটা হচ্ছে আমার অ্যাবোভ এভারেজ, এবং এটাকে আমি যদি একটু বিলো এভারেজ করে দেই, এখান থেকে বিলো এভারেজ, এবং এটার কালারটাকে আমি গ্রিন টাইপের করে দেই, দেন ওকে। আচ্ছা, এটার মানে হচ্ছে যেমন ধরেন আমি যদি এভারেজ করি, এই ভ্যালুগুলোকে যদি আমি এভারেজ করি তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে কত আসছে, 741। তো যখন অ্যাবোভ এভারেজ হবে, অ্যাবোভ এভারেজটা হচ্ছে এই যে এভারেজ যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুর থেকে বড় কারা কারা তাদেরকে আমার হাইলাইট করবে। দেখেন এখানে 747, 974, 906, 848, 5000, এগুলো কি 741 থেকে বড়। 741 থেকে বড় যে ভ্যালুগুলো সেগুলো কিন্তু আমাকে এখানে হাইলাইট করে দিছে। আর এখানে কি হচ্ছে, বিলো এভারেজ, এই 741 থেকে ছোট যেগুলো, দেখেন ওই যে ওই ভ্যালুগুলো বাদে বাকি যে ছোট ভ্যালুগুলো আছে 741-এর নিচে, সেগুলোকে আমাকে হাইলাইট করে দিচ্ছে। সো এটাই হচ্ছে অ্যাবোভ এভারেজ এবং বিলো এভারেজের
পার্থক্য। এখন আমরা দেখব ডেটা বার্স। ডেটা বার্সটা কি? সো ডেটা বার্সটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এখানে এই ফরম্যাটটাকে একটু কপি করে নিয়ে আসি। এখান থেকে ফরম্যাটিংটা কপি করলাম। আচ্ছা, এখানে আমরা হচ্ছে আবার কিছু র্যান্ডম নাম্বার নিয়ে আসি। র্যান্ড বিটুইন ট্যাব প্রেস করলাম 10 থেকে 100-র মধ্যে। এখান থেকে এতটুকু অংশ আমরা রাখি এবং এগুলোকে আমরা উঠাই দিই। আচ্ছা, এতটুকু রাখি। আচ্ছা, এখানে এটাকে আমরা কপি করব, দেন রাইট ক্লিক করে পেস্ট স্পেশাল করে দিলাম। আর এখানে কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিংটা কিন্তু যেহেতু এখান থেকে কপি করছে ফরম্যাটিংটা, এই জন্য কন্ডিশনাল ফরম্যাটিং চলে আসছে। এটাকে সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে সিলেক্ট রুলস থেকে সিলেক্টেড রুলস অফ করে দিলাম। আচ্ছা, সো এখন আমরা দেখব যে ডেটা বার্স। ডেটা বার্সটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ডেটা বার্সে গিয়ে আমি এই যে এখানে যে স্কেলগুলো আছে বিভিন্ন কালারের, আপনি চাইলে মোর রুলস থেকে কালার চেঞ্জ করতে পারবেন। সো আমরা কোনো একটা কালারকে সিলেক্ট করলাম, যেমন ফর এক্সাম্পল আমি এই কালারটা দিলাম। সো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে কিন্তু এই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার এই ফিল কালার হচ্ছে। যেমন ধরেন আমি যদি এটাকে 100 করে দেই, 100, তাহলে কি হবে যে এখানে সর্বোচ্চ যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আমার ফুল কালার থাকবে, এবং ওইটার 50% যখন কোনো একটা ভ্যালু আমি দিব, যেমন এখানে 50 দিয়ে দেই, তাহলে সেটা কি হলো, অর্ধেক হয়ে গেল। অর্থাৎ এটার অর্ধেক হচ্ছে কালার হয়ে গেছে 50। কিন্তু আপনি এটাকে যদি 200 করে দেন তাহলে কিন্তু এই 50 কিন্তু 25%-এ নেমে যাবে, কারণ এখানে কিন্তু 4 ভাগের 1 ভাগ সে কালার করছে। যখন আপনি এটাকে 1000 করে দিবেন তখন কিন্তু আরও অনেক কমে যাবে এগুলো। কেন? কারণ এখন কিন্তু এটা 10 ভাগের 1 ভাগ কালার হয়েছে, তাই না? 20 ভাগের 1 ভাগ। সো এইভাবে মূলত হয়। তো ব্যাপারটা হচ্ছে আপনি যখন বড় কোনো ভ্যালু দিবেন সর্বোচ্চ ভ্যালুটা ফুল থাকবে এবং সেটার উপর বেস করে বাকিগুলো পার্সেন্টেজ আকারে কালার হবে। সো এটা হচ্ছে আমাদের ডেটা বার্স। আচ্ছা, আমি আরেকটা কাজ করি, এখান থেকে আমি এগুলোকে আরেকটু কপি করি। নাম্বার পুরো অংশটাকে কপি করে আরও কয়েকটা এখানে পেস্ট করে দেই। আচ্ছা, এরপরে এই অংশটুকুকে আমি কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ক্লিয়ার করে দেই। এরপরে হচ্ছে এগুলো হচ্ছে ডেটা বার্স। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন রকমের ডেটা বার্স আছে, কালার আছে, ইউজ করতে পারেন। মোর রুলস থেকে কালার চেঞ্জ করতে পারেন, এই যে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে কালার স্কেল। এই যে এখানে কালার স্কেলের বিভিন্ন স্কেল আছে, ডেটা বার্সের মতো কালার স্কেলটাও ওইভাবে কাজ করে অলমোস্ট। তো এখানে কোনো একটা কালার স্কেল দিলে সেটা কালার দেখেন মানে ডিপ কালার থেকে লাইট কালার হচ্ছে। এটা আসলে কিভাবে হচ্ছে এই কালারগুলো হচ্ছে আপনি মোর রুলসে গেলে দেখতে পারবেন যে এখানে যে আপনি যে ভ্যালু, লোয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু, ঠিক আছে, বা পার্সেন্টেজ আকারে, সো এখান থেকে আপনি কাস্টমাইজ করে দিতে পারবেন। আচ্ছা, যদি আসলে এগুলো খুব একটা কাজে লাগে না, তারপর আপনি এই কালার স্কেলগুলো আর একটু এখান থেকে ইউজ করে দেখতে পারেন। এরপরে হচ্ছে আইকন সেট। এই যে এখানে বিভিন্ন রকমের আইকন সেট আছে, আপনি এগুলোর আইকন সেট ইউজ করতে পারেন। মোর রুলস থেকে আইকন সেট পরিবর্তন করতে পারেন, কতগুলো কালার স্কেল ব্যবহার করবেন, 2টা না 3টা, ঠিক আছে। সো এগুলো সিলেক্ট করে দিতে পারেন। এবং পাশাপাশি হচ্ছে আইকন সেট থেকে আপনি, যেমন আমি যদি এটা ক্লিক করে দেখেন, এটার এইখানের ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাকে এখানে কালারাইজ করতে, যেমন এখানে যেহেতু 100 দিছে, আমাকে ফুল দিছে। সো এগুলো আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিউ রুল। নতুন একটা রুল কিভাবে তৈরি করা হয় সেটা আমরা দেখব। তো নতুন রুল তৈরি করার ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আসলে আমাদের নতুন রুলটা কখন তৈরি করা লাগে। এখানে যদিও হিউজ পরিমাণ অপশন আছে, তো আমরা একটা ব্যবহার দেখব, সেটা হচ্ছে যেমন আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যে হাইলাইট সেলসে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যদি আমি এটাকে একটু বর্ডার করে দেই, এখান থেকে যদি আমরা একটা কন্ডিশনাল হাইলাইট থেকে টেক্সট দ্যাট কন্টেইন ইউজ করি, যেমন টেক্সট দ্যাট কন্টেইন, এটাতে ক্লিক করি, এবং যদি আপনি এখানে মনে করেন যে এ দিলাম, এর জন্য আমি একটা কালার চাচ্ছি কি
এতে অ্যাবসেন্ট, এই যে রেড টাইপের কালার দিলাম, ওকে। তো তার মানে যখন আপনি এখানে এ ব্যবহার করবেন তখন কি হবে, সেটা রেড টাইপের কালার হবে। আমরা যদি এ ফর অ্যাবসেন্ট, আমরা পি ফর প্রেজেন্টের জন্য যদি একটা করি, হাইলাইট সেল রুলস থেকে টেক্সট দ্যাট কন্টেইন, এখান থেকে যদি আমি পি করে দেই, পি, এবং পির জন্য যদি আমি একটু গ্রিন টাইপের কালার রাখি, যে এখান থেকে গ্রিন কালার, ওকে। তো তাহলে কি হবে দেখেন, আপনি যখন পি দিবেন তখন সেটা প্রেজেন্ট, কিন্তু যখন এ দিবেন তখন সেটা অ্যাবসেন্ট এবং এটার উপর কালার হচ্ছে। কিন্তু প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে যখন আপনি এ বি সামথিং কিছু লিখবেন তখনও সেটা কিন্তু এই রেড কালারটাই হবে। আবার যখন পি দিয়ে সামথিং কিছু দেবেন তখন কিন্তু পি কালারটাই হবে। কিন্তু আমি চাচ্ছি শুধুমাত্র পির জন্য গ্রিন কালার হবে বা এর জন্য গ্রিন কালার হবে, তখন আমরা সেক্ষেত্রে কী করতে পারি, তখন সেই ক্ষেত্রে আমরা নতুন রুল তৈরি করব। ঠিক আছে, সো নতুন রুল তৈরি করার জন্য কি করতে হবে, পুরো অংশটাকে সিলেক্ট করব, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, এখানে নিউ রুলতে ক্লিক করব। এখান থেকে বেশ কয়েকটা অপশন আছে, আমরা দ্বিতীয় অপশন ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন, এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা এই যে সেল ভ্যালু থাকবে বিটুইন, এটাকে আমরা ইকুয়াল টু করে দিব। ইকুয়াল টু করার পরে এইখানে গিয়ে আমরা হচ্ছে সেই এ ফর অ্যাবসেন্টটা দিব, এবং এই ফরম্যাটে গিয়ে আমরা এখান থেকে ফিল কালার দিতে পারি, ফন্টের স্টাইল দিতে পারি, বর্ডার দিতে পারি। তো আমরা এখান থেকে ফিল্টারে গিয়ে এখানে আমরা কি ইউজ করছি, অ্যাবসেন্ট। তো অ্যাবসেন্টের জন্য আমরা এরকম একটা রেড কালার দিয়ে ওকে করে দিলাম, দেন ওকে। তার মানে এখন কিন্তু এ ফর অ্যাবসেন্ট হয়ে গেল। এখন আমরা পি ফর প্রেজেন্টটাও দিয়ে দেই, সিলেক্ট করলাম, হাইলাইট সেলস, সরি এখান থেকে নিউ রুলস, সেকেন্ড যে অপশন এখান থেকে ইকুয়াল টু, দেন এখান থেকে পি ফর প্রেজেন্ট, ফরম্যাট থেকে গ্রিন কালার, ওকে করে দিলাম, দেন ওকে। এখন যেটা হচ্ছে, যদি আমি এখানে পি দেই তাহলে প্রেজেন্ট, যদি এ দেই তাহলে অ্যাবসেন্ট, যদি এ দিয়ে কিছু একটা দেই, দেখেন এটা কিন্তু কাজ করে নাই, কিন্তু এখানে কিন্তু ঠিকই কাজ করছে। আবার যদি পি দিয়ে আপনি অন্য কিছু ব্যবহার করেন তাহলে কিন্তু কাজ করবে না। অর্থাৎ শুধুমাত্র এর জন্যই কালার হবে এবং শুধুমাত্র পির জন্যই কালার হবে যদি আপনি সেটা নিউ রুলস থেকে দেন। বাট এটা যদি আপনি টেক্সট দ্যাট কন্টেইন থেকে দেন তাহলে কিন্তু ওই যে প্রথম লেটারটার উপরে বেস করে সে কিন্তু কালারাইজ হচ্ছে। তো আশা করি পার্থক্যটা বুঝতে পারছেন। তো নতুন রুলসটা আমাদের কাজে লাগে সেই ক্ষেত্রে যখন আমরা স্পেসিফিক শুধুমাত্র ওই ওয়ার্ডের জন্য বা ওই লেটারের জন্য কাজ করে থাকি। তো এই ছিল আজকের লেকচারটা, আশা করি বুঝতে পারছেন সকলেই। আগামীকাল ইনশাআল্লাহ আমরা পরবর্তী লেকচারটা দেখব 13 নাম্বার। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।